প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ, এটাই আমরা আজকে একটু খুব সংক্ষেপে অথচ সুষ্ঠুভাবে পড়ে বুঝে নেব। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নূতন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। এইটুকুর মধ্যে যেটা আমরা দেখলাম যে নদের চাঁদ বলে এক ব্যক্তি সে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিল। তারপরে সে তার সঙ্গের যে নতুন অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে বলল যে সে এখনকার মতো একটু বেরোচ্ছে। এবার যে নতুন অ্যাসিস্ট্যান্ট সে চারিদিক দেখছে আকাশ মেঘে ঢাকা, কিন্তু সে কিছু বলল না। সে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কথায় সায় দিয়ে বলল যে হ্যাঁ ঠিক আছে। এবার নদের চাঁদ তার সেই সহকারীকে আবার জিজ্ঞেস করলো যে আর বোধহয় বৃষ্টি হবে না, কি বলো? আবারও দেখো সেই নতুন সহকারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় সায় দিয়ে বলছে যে না, আর বৃষ্টি হবে না। তার মানে এইটুকু থেকে আমরা বুঝতে পারছি এই যে আর বৃষ্টি হবে না, তার মানে অনেক দিন থেকেই বৃষ্টি হয়ে চলেছিল। হয়তো এখন বৃষ্টির সাময়িক বিরাম হয়েছে বলেই নদের চাঁদ একটু বেরোতে পারছে। এবার কে এই নদের চাঁদ, কোথায় বাসি যাচ্ছে, কেনই বা যাচ্ছে, সেইগুলো আমরা এর পরে পরেই পেয়ে যাব। এরপর যেটা আসছে সেইটা হচ্ছে, দেখো সে তো স্টেশন থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়বার পরে কি হচ্ছে, নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এই জায়গাটুকু একটু দেখে নাও। তাহলে এতক্ষণে আমরা দেখলাম যে 5 দিন টানা বৃষ্টি হয়েছে এবং 5 দিন অবিরাম বৃষ্টির কারণেই নদের চাঁদ স্টেশন থেকে বেরিয়ে 1 মাইল দূরে যে তার প্রাণের থেকে প্রিয় নদীটা আছে সেইটাকে দেখে উঠতে পারেনি। এবার যখন বৃষ্টির কিছুটা বিরাম হয়েছে তখন নদের চাঁদ আর নিজেকে সামলাতে পারছে না, সে বেরিয়ে পড়ছে এবং রেল লাইন ধরেই সে হাঁটছে নদীর ওপরকার ব্রিজের দিকে। 1 মাইল দূরে যে নদী রয়েছে সেই নদীর ওপরকার ব্রিজের দিকে। এবার 5 দিন অবিরত বৃষ্টি হয়ে এই বিকেলের দিকে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছে। মানে 5 দিন নদীকে না দেখে নদের চাঁদ ছেলে মানুষের মতো প্রবল একটা ঔৎসুক্য বোধ করছে। আকাশের যা অবস্থা, যেরকম মেঘ জমে আছে, আবার একটু বাদেই প্রবল বেগে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তা হোক, 5 দিন নদীকে দেখা হয়নি। এই রকম যদি চলতে থাকে 5 দিন পর নদীকে না দেখলে নদের চাঁদ বাঁচবে না। এখন কথাটা হচ্ছে, কে এই নদের চাঁদ, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। নদের চাঁদের বয়স 30 এবং সে একটা ছোট স্টেশনের স্টেশন মাস্টার।
হতে পারে তার স্টেশনটা ছোট, কিন্তু যারা এই সারা বিশ্বময় বিভিন্ন রেল স্টেশনের স্টেশন মাস্টার, সেও তো তাদেরই সমগোত্রীয় একজন। যারা দিন রাত মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, গুডস ট্রেন ইত্যাদি পাস করাচ্ছেন, তাদেরই সমপর্যায়ের একজন। হ্যাঁ, সে নেহাত একটা ছোট স্টেশনের স্টেশন মাস্টার, কিন্তু তাতে তার পদমর্যাদাটা কমে যায় না। সুতরাং সে জানে যে বয়সজনিত কারণে এবং তার পদমর্যাদাজনিত কারণেও নদীর জন্য এইভাবে আকুলতা, এইভাবে পাগল হওয়া তার সাজে না। নদের চাঁদ সব বোঝে, কিন্তু কেবল নিজেকে বোঝাতে পারে না, বরং নদীর জন্য তার এই যে পাগলামি, তাতে যেন সে কিছুটা আনন্দই অনুভব করে। তার কাছে কিন্তু এর একটা কৈফিয়তও আছে, যে কেন সে নদীর জন্য এতখানি আকুল, কেন সে নদীকে এইভাবে অস্বাভাবিক রকমের ভালোবাসে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। তাহলে এই হচ্ছে সেই কৈফিয়তটা যেটা নদের চাঁদে তৈরি আছে। সে জানে তার বয়স 30, সে জানে যে সে ছোট হোক, তুচ্ছ হোক, একটা স্টেশনে স্টেশন মাস্টার। সুতরাং এই রকম বয়সের কারণে বা পদমর্যাদার কারণে সামান্য একটা নদীর জন্য এত ব্যাকুল হওয়া তার সাজে না। এটা অস্বাভাবিকতা, হোক অস্বাভাবিকতা, এর কৈফিয়ত তার কাছে আছে, যে কেন এত আকুলভাবে নদীকে সে ভালোবাসে। আসলে নদের চাঁদের জন্ম হয়েছে এই রকমই একটা ছোট্ট নদীর ধারে, একটা ছোট্ট গ্রামে। ফলে শৈশব সে নদীকে ভালোবাসতেই শিখেছে, ভালোবেসে এসেছে। হ্যাঁ, তার দেশের নদীটি হয়তো স্টেশনের অদূরে যে নদীটা, তার মতো এতটা বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে বা প্রথম যৌবনে বড় ছোটর হিসেব তো কেউ করে না। নদী মানে নদী, যার ধারে আমি জন্মেছি, যার ধারে আমি বড় হয়েছি, সেই আমার পরম প্রিয় আত্মীয়ের মতো। সেই জন্যেই এত প্রবলভাবে সে নদীকে ভালোবাসতে শিখেছে। এমনকি এমনও হয়েছিল যে একবার অনাবৃষ্টির বছরে তার গ্রামের নদীটার সেই ক্ষীণ স্রোতধারাও যখন প্রায় শুকিয়ে যাবার উপক্রম, তখন নদের চাঁদ হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। ঠিক যেরকমভাবে কোনো দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে মানুষের পরমাত্মীয় যদি মারা যাবার উপক্রম হয়, তখন মানুষ যেরকমভাবে কাঁদে আকুল হয়ে, সেই রকমভাবে নদের চাঁদও প্রায় কেঁদে ফেলেছিল, যে তার সেই ক্ষীণ নদীটিও বোধহয় আর বাঁচবে না অনাবৃষ্টির কারণে। সুতরাং যে নদের চাঁদ এরকম গ্রামের ছেলে, একটা ছোট্ট নদীর ধারে যার জন্ম হয়েছে, নদীকে যে আজন্ম ভালোবেসে এসেছে, যে কোনো নদী মাত্রেই তার কাছে তাই পরম ভালোবাসার ধন। আর সেই জন্য স্টেশনের অদূরে যে নদীটা, তাকে 5 দিন দেখতে না পাওয়ায় সে এতটাই ব্যাকুল হয়ে পড়েছে যে আজকে একটু বৃষ্টি থেমেছে, আজকে নদীকে আমাকে দেখতেই হবে, নইলে আমি বাঁচব না। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। নদের চাঁদ
সে রেল লাইন ধরেই হাঁটতে 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 নদীর ওপরকার ব্রিজের দিকে পৌঁছবার চেষ্টা করছে, যে নদীটা স্টেশন থেকে 1 মাইল দূরে অবস্থিত। এবং এই হাঁটবার সময় সে পুরোনো দিনের কথা, তার গ্রামের কথা, তার গ্রামের ক্ষীণস্রোতা যে নদীটা, তার কথা ভাবতে ভাবতে একসময় পৌঁছেও যাচ্ছে ব্রিজের কাছাকাছি। এবং ব্রিজের কাছাকাছি এসে যখন সে তার 4 বছরের চেনা নদীটাকে দেখছে, সে একবার স্তম্ভিত হয়ে যাচ্ছে। কারণ 5 দিন আগেও যখন সে শেষবার নদীকে দেখেছিল, তখন বর্ষণপুষ্ট নদীর জলে পরিপূর্ণতার আনন্দের প্রকাশ লক্ষ্য করেছিল। যে গ্রীষ্মের দীর্ঘ দাবদাহের পর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে নদী ভরে উঠেছে, সেই পরিপূর্ণতার আনন্দ যেন তার জলতরঙ্গে ফুটে উঠেছিল। কিন্তু 5 দিন টানা বৃষ্টির পর এ কি উন্মত্ত চেহারা হয়েছে নদীর। নদী যেন আজকে ক্ষেপে উঠেছে। তার গাঢ়তর পঙ্কিল জল, অর্থাৎ ঘোলাটে জল গাঢ় থেকে আরো গাঢ় হয়েছে, ফুলে ফেঁপে উঠছে। বিশেষ করে আরো বেশি অচেনা লাগছিল কেন? কারণ এতক্ষণ সে তার গ্রামের একটা ক্ষীণস্রোতা, নির্জীব, সরু সুতোর মতো নদীর কথা ভাবছিল। তার পরিপ্রেক্ষিতে এই ফুলে ফেঁপে ওঠা যে নদীটা, সেইটাকে তার আরো বেশি অচেনা, আরো বেশি ভয়ঙ্কর বলে বোধ হচ্ছে। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। তাহলে রোজ, অর্থাৎ এই 5 দিন বৃষ্টির আগে পর্যন্ত প্রত্যেক দিন একটা নির্দিষ্ট জায়গায় বসে নদের চাঁদ তার প্রিয় নদীকে দেখে। সেটা হচ্ছে ব্রিজের ঠিক মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা যে ধারক স্তম্ভ আছে। ধারক স্তম্ভ অনেকগুলোই আছে, অর্থাৎ যেগুলোকে আমরা কলম বলি। একটা ব্রিজ তৈরি করতে গেলে যে কলমগুলোর ওপরে ব্রিজটা দাঁড়িয়ে থাকে, সেগুলোকে বলা হয় ধারক স্তম্ভ। এবার একটা পার্টিকুলার ধারক স্তম্ভ যেটা ব্রিজের ঠিক মাঝামাঝি, সেই ধারক স্তম্ভের একেবারে শেষ প্রান্তে বসেই নদের চাঁদ প্রতিদিন তার প্রিয় নদীকে দেখে। আজও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। সেইখানে গিয়েই সে নদীকে দেখতে লাগলো বসে বসে। এবার যেটা হয়েছে, 5 দিনের টানা বৃষ্টিতে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, গাঢ় থেকে আরো গাঢ় পঙ্কিল জল হয়েছে, এবং সেই নদীর স্রোত এসে ধারক স্তম্ভের গায়ে বারবার ধাক্কা মারছে, বারবার ধাক্কা মারছে, ফিরে যাচ্ছে আবার জলটা, আবার ধাক্কা মারছে, আবার ফিরে যাচ্ছে। ফলে একটা ফেনিল আবর্ত একটা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়েছে। এবং এত উঁচু পর্যন্ত জল উঠে এসেছে যে মনে হয় কোথায় একটু ঝুঁকে হাত বাড়ালেই সেই জলটাকে স্পর্শ করা যায়। এবং এই উন্মত্ততার জন্যই, জলপ্রবাহের এই যে উন্মত্ততা, সেটার জন্যেই তাকে মনে হচ্ছে যেন একটা জীবন্ত সত্তা। আর সেই জন্যেই নদের চাঁদে হঠাৎ একটা ছেলে মানুষই আমোদ জেগে উঠলো মনের মধ্যে, যে নদীর সঙ্গে খেলা করলে কেমন হয়। পকেট খুঁজে খুঁজে অনেক পুরনো একটা চিঠি পেল সে, এবং সেই চিঠিখানা মুঠি পাকিয়ে নদীর জলে ফেলে দেওয়া মাত্রই দেখা গেল নদী তার ফেনিল আবর্ত সেই ঘূর্ণিপাকের মধ্যে চিঠিখানাকে মুহূর্তের মধ্যে কোথায় যেন লুকিয়ে ফেললো। নদের চাঁদের সব দেখে শুনে মনে হচ্ছে যে নদীও যেন আজ তার সঙ্গে খেলা করতে চায়। ওই যে বললাম, জলপ্রবাহের যে উন্মত্ততা, তার জন্যেই তার নদীকে আজকে মনে হচ্ছে জীবন্ত সত্তা। যেন নদীর সঙ্গে নদের চাঁদ যেরকম খেলা করতে চায়, নদীটাও সেই রকম খেলাতে যোগ দিতে চায়।
লুকোচুরি খেলা। আর সেই সঙ্গে সেই পুরনো চিঠিটা দেওয়া মাত্রই নদী যেন সেই চিঠিটাকে কোথায় মুহূর্তের মধ্যে চোখের পলকে লুকিয়ে ফেললো। এইবার তাহলে শুরু হলো নদীর সঙ্গে নদের চাঁদের লুকোচুরি খেলা। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল, একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। তাহলে একটা চিঠি পকেটে অলরেডি ছিল, আগে থেকে গুলিয়ে ফেলো না, সেটা হচ্ছে অনেক পুরনো একটা চিঠি। যখন নদের চাঁদ 5 দিন বৃষ্টির পর এই উন্মত্ত জলপ্রবাহকে দেখছে, তার মনে হচ্ছে একটা যেন জীবন্ত সত্তা তার সঙ্গে খেলা করবার জন্যেই পকেট থেকে সেই অতি পুরনো চিঠিখানা বার করে সে মুঠি পাকিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া মাত্রই নদীও সেইটাকে মুহূর্তের মধ্যে কোথায় যে লুকিয়ে ফেললো নদের চাঁদ বুঝতেই পারল না। এবারে নদের চাঁদ নদীর সঙ্গে খেলাটা প্রকৃত অর্থে শুরু করলো, যখন সে বুঝতে পারলো যে নদীও তার সঙ্গে খেলা করতেই চায়। এবার সে আসল একটা চিঠি বার করলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, কারণ সেই চিঠিটা নদের চাঁদ তার স্ত্রীকে লিখেছে, 2 দিন ধরে লিখেছে, বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে একটা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি। মমতা হচ্ছে বটে যে এত কষ্ট করে এত কাব্যিক ভাষায় একটা সুন্দর চিঠি লিখলাম স্ত্রীকে, কিন্তু নদীর সঙ্গে খেলা করবার যে লোভ, তার কাছে এই মমতা টিকতেই পারল না। কি হলো তাহলে? নদের চাঁদ এরপর একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তাহলে একটু মমতা সে বোধ করেছিল যে এত কষ্ট করে বউকে চিঠি লিখলাম, ছিঁড়ে ফেলবো, কিন্তু নদীর সঙ্গে খেলা করবার লোভে সেই চিঠির এক একটা পাতা নদের চাঁদ ছিঁড়ছে, মুঠি পাকাচ্ছে, জলের মধ্যে ফেলে দিচ্ছে, এবং নদীও নদের চাঁদের সঙ্গে এই খেলায় যোগ দিয়ে প্রত্যেকবারই সেই প্রত্যেকটা পাতা কোথায় যে লুকিয়ে ফেলছে নদের চাঁদ বুঝেই উঠতে পারছে না। এই রকম ভাবে চলছে। একটা সময় 5টা পৃষ্ঠা ছেঁড়া হয়েও গেছে। তারপর কি হচ্ছে? তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ! ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাবার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। আকাশে মেঘ জমেই ছিল, মাঝখানে কিছুক্ষণ বৃষ্টির বিরাম। সেই বিরামের অবকাশে নদের চাঁদ স্টেশন থেকে বেরিয়ে 1 মাইল দূরে নদীর ওপরকার ব্রিজের ওপরে ধারক স্তম্ভে বসেছিল। তার 4 বছরের চেনা নদীর সঙ্গে সে খেলায় মেতে উঠেছিল। তারপরেই নামলো মুষলধারায় বৃষ্টি, যেন ঘণ্টা 3 বিশ্রাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছে। বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছে, কিন্তু নদের চাঁদ উঠছে না, বসে বসে ভিজতে লাগছে। বৃষ্টির শব্দের সঙ্গে নদীর জল থেকে উঠে আসা অশ্রুতপূর্ব শব্দ মিলেমিশে এমন একটা সঙ্গত তৈরি করছে যে মনে হয় যে এই শব্দ সঙ্গীতে সারা অঙ্গ, সমস্ত শরীর যেন অবসন্ন অবশ হয়ে আসে। শুধু চুপচাপ বসে বসে সেই শব্দ শুনে যাওয়া ছাড়া আর কিছু করবার থাকে না, এমনই অবসন্ন করে দেয় সেই আওয়াজ চেতনাকে।
ক্রমে দিনের যে স্তিমিত আলো, কারণ 4:45 ট্রেন ছেড়ে দিয়ে তারপরে কিন্তু সে এসেছে, তাহলে অলরেডি তখন যখন বেরিয়েছিল 4:45 বাজে। আকাশে মেঘ করবার কারণে অন্ধকার বড় তাড়াতাড়ি হয়ে এসেছে, চারদিক অন্ধকারে ছেয়ে গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটি থামলো, আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হলো। এই রকম সময় অবসন্ন চেতনা নিয়ে যখন নদের চাঁদ থুম হয়ে বসেছিল, তখন হঠাৎই ব্রিজের ওপর দিয়ে ঝমঝম ঝমঝম করে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে, আকস্মিক আঘাতে যেমন মানুষের ঘুম ভাঙে, সেই রকম যেন চেতনার জাগরণ ঘটল নদের চাঁদের। সে তার হারানো চেতনা ফিরে পেল। দিশেহারা হয়ে উঠল সে, যে এবার কি করবে, এবার কি করবে। অনেক কষ্টে ওই ধারকস্তম্ভ ধরে ধরে সে উঠে দাঁড়ালো। তারপর কি হচ্ছে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে, রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল, কি প্রয়োজন ছিল ব্রিজের? বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, তাহলে এতক্ষণ নদের চাঁদ ঝিম মেরে একটা অবসন্ন চেতনা নিয়ে সেই ধারক স্তম্ভের ওপর বসেছিল। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, কিন্তু উঠতে পারছিল না, কারণ বৃষ্টির শব্দ এবং নদীর জল থেকে উঠে আসা শব্দ মিলেমিশে এমন একটা সংগত তৈরি করেছিল যা তার চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছিল। তারপরেই যখন ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন ঝমঝমিয়ে বেরিয়ে গেল, তখন যেন নদের চাঁদ সংবিত ফিরে পেল। অনেক কষ্টে ধারক স্তম্ভের ওপর সে উঠে দাঁড়ালো এবং তখনই তার খুব ভয় করতে লাগলো, কারণ হোক ইট সুরকি বালি সিমেন্ট লোহালক করে গড়া ব্রিজ, নদের চাঁদ ভাবছে যে নদী এই রকম ভাবে খেপে যেতে পারে, সে নদী যে কোনো মুহূর্তে এই ব্রিজ এবং বাঁধ ভেঙে চুরমার করে বেরিয়ে যেতে পারে। অন্ধকার গাঢ় থেকে আরো গাঢ় হয়ে গেছে। সেই অন্ধকারেই রেল লাইন ধরে এবার নদের চাঁদ স্টেশনের দিকে ফিরছে। তার মনের মধ্যে একটাই প্রশ্ন, যে এই ব্রিজের কি কোনো দরকার ছিল? কারণ এই যে নদীর উন্মত্ত জলরাশি বারবার ধারক স্তম্ভে ধাক্কা দিচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আবার ধাক্কা দিচ্ছে, এটা যেন নদীর বিদ্রোহ। নদী আজকে বিদ্রোহ করতে চাইছে মানুষের হাতে গড়া বাঁধ এবং ব্রিজের বিরুদ্ধে। এই সমস্ত বাঁধ এবং ব্রিজ ভেঙে চুরমার করে ভাসিয়ে নিয়ে যেতে চায় সে, যাতে নিজের স্বাভাবিক গতিতে সে বয়ে যেতে পারে। নদের চাঁদ নদীর প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল হয়েই ভাবছে যে নদী যদি আজকে মানুষের এই হাতে গড়া বাঁধ এবং লোহালক করে গড়া ব্রিজ ভেঙে নিয়ে তা স্বাভাবিক গতিতে বয়ে যেতে পারেও, তাহলেও কি মানুষ তাকে রেহাই দেবে? দেবে না। আজকে হয়তো নদী এই বাঁধ আর ব্রিজ ভেঙে ভাসিয়ে যেতে পারলো, কিন্তু কালই মানুষ আবার বাঁধ দেবে তার ওপর, আবার ব্রিজ তৈরি করবে তার ওপর। তারপর একটা সময় আসবে যখন এই গভীর জলপূর্ণ প্রশস্ত নদীটা
পরিণত হবে তার দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীতে। তাহলে এতকাল স্টেশনের কাছে এই নতুন রং করা ব্রিজটার জন্য নদের চাঁদ খুব গর্ব অনুভব করত। আজকে তার মনে হচ্ছে সত্যি কি নদীর ওপর এই ব্রিজ তৈরি করবার কোনো দরকার ছিল? হয়তো এই প্রশ্নের উত্তর দেবার জন্যেই পেছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন এসে নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল সেই স্টেশনটার দিকেই, যেখানে নদের চাঁদ 4 বছর ধরে স্টেশন মাস্টারি করেছে এবং যে নদী বন্দি হয়ে রয়েছে সেই বন্দি নদীকে সে ভালোবেসে এসেছে। এই জায়গাটার মধ্যেই রয়েছে আসল যে প্রসঙ্গটা, অর্থাৎ এই যে বাঁধ এবং ব্রিজ যন্ত্র সভ্যতার প্রতীক। যন্ত্র সভ্যতা চিরকাল সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, কারণ স্পর্ধা নেই যন্ত্র সভ্যতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলবার, কারণ উন্নতির প্রয়োজনেই যন্ত্র সভ্যতাকে মানুষ কাজে লাগাচ্ছে। নদের চাঁদ যখন এই স্পর্ধা দেখিয়েছে যন্ত্র সভ্যতাকে প্রশ্ন করবার, যন্ত্র সভ্যতা সেই প্রশ্নের উত্তর দেবার জন্যই প্রশ্নকারীকে পিষে দিয়ে চলে গেছে। সুতরাং যারাই যন্ত্র সভ্যতাকে এই রকম প্রশ্ন করবে তাদেরকেই যন্ত্র শিক্ষা তার দুঃসাহসের, তার স্পর্ধার উচিত শিক্ষা দিয়ে যাবে। এইখানেই গল্পটা শেষ হচ্ছে। আমরা প্রত্যেকটা লাইন পড়ে তার ব্যাখ্যা ইত্যাদি সমস্ত বুঝে নিলাম, এবং এই চ্যাপ্টারটার ওপর আমার অলরেডি ডিটেলড ভিডিও, ছোট ছোট কি কোয়েশ্চেন আসতে পারে সব কিছু অলরেডি দেওয়াও রয়েছে। ডেসক্রিপশানে গেলেই তোমরা এটার লিঙ্ক পেয়ে যাবে। আজকের পড়াটা বুঝতে পারলে কিনা সেটা আমাকে জানিও, কোনো ডাউট থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখো। কেমন? তাহলে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।